হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। তোমরা জানো যে গত কয়েকদিন ধরেই আমরা একটা সিরিজ লঞ্চ করেছি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। অর্থাৎ প্রতিদিন যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা দৈনন্দিন ঘটনাগুলো যেগুলো আমাদের চোখের সামনে ঘটছে বা আমরা পেপারে পড়ছি, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি। এবং শুধু এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আলোচনা করাই নয়, আমরা এখানে যেটা করছি সেই টপিকসটার সঙ্গে আর কি কি সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ একটা ডিটেলড এক্সপ্লানেশন, কিভাবে জিনিসটা অন্যান্য টপিক্সের মধ্যে ঢুকে আছে সেই জিনিসটাকে আমরা খুব বিশদভাবে আলোচনা করছি। ঠিক আছে, আশা করি তোমাদের এই ক্লাসগুলো আগে যেগুলো করেছি আমরা সেগুলো উপকারে লেগেছে। ঠিক আছে, তো আজকে আমরা সরাসরি দেখে নেবো যে আজকের আমাদের টপিকসগুলো কি কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, অর্থাৎ 25/6/2024 এই ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স কি কি রয়েছে, যেটা পরীক্ষার পারপাসেই হোক আমাদের কাছে ইম্পর্টেন্ট রয়েছে। তো সরাসরি দেখে নিই যে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য এখন ইম্পর্টেন্ট। ফার্স্ট টপিক ফার্স্ট টপিক হচ্ছে নাগি বার্ড স্যাংচুয়ারি, অর্থাৎ নাগি পক্ষীরালয়, নেগি বার্ড স্যাংচুয়ারি, যেটা এখন বর্তমানে নিউজে রয়েছে। এটা নিয়ে একটা খুব সুন্দর নিউজ হচ্ছে। আমরা যারা ইংরেজি পেপারগুলো পড়ছি, ইন্ডিয়ান এক্সপ্রেস হোক বা হিন্দু হোক, সেখানে দেখবো এই টপিকসটা কিন্তু এখন প্রচুর ইম্পর্ট্যান্ট এবং এটা নিয়ে খুব লেখালেখি চলছে। এটা কি? এটা হচ্ছে একটা বার্ড স্যাংচুয়ারি যেটা বর্তমানে রামসার সাইট হিসাবে এনলিস্টেড হলো। এবার দেখো, এখানে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা তো পরীক্ষার পারপাসে অবশ্যই ইম্পর্টেন্ট, যে বর্তমানে কোন বার্ড স্যাংচুয়ারি একটি রামসার সাইট হিসাবে পরিগণিত হলো, সেটার আনসার হবে নাগি বার্ড স্যাংচুয়ারি। এবার যদি ডিটেলস আমরা জানি যে নাগি বার্ড স্যাংচুয়ারি এটা কোথায় অবস্থিত, আমরা সকলে জানি এটা হচ্ছে বিহারে অবস্থিত। তাহলে বিহারের নাগি বার্ড স্যাংচুয়ারি, যেটা বর্তমানে রামসার সাইট হিসাবে পরিগণিত হলো। এবার দেখো, এই সম্পর্কে একটু ডিটেলসে আমাদের জানা দরকার যে নাগি এবং নাকটি, এই দুটো বার্ড স্যাংচুয়ারি অ্যাকচুয়ালি বিহারে অবস্থিত। সেগুলো যদি আমরা দেখি, যে জামুই বলে যে ডিস্ট্রিক্ট আছে, জামুই, ঠিক আছে, তো সেখানে এই দুটো অবস্থিত এবং বর্তমানে এগুলো রামসার সাইট হিসাবে এনলিস্টেড হলো। এবার দেখো, রামসার যখনই আমাদের মধ্যে আসছে, তখন কিন্তু দেখতে হবে যে রামসার কি থেকে এসেছে। অ্যাকচুয়ালি রামসার নিয়ে যদি আমরা দেখি, যারা আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছি বা পড়ছি, তারা দেখবো যে আমাদের যে জলাভূমিগুলো রয়েছে, আমরা তো জানি যে আমাদের সমাজে জলাভূমির গুরুত্ব আছে। কারণ আমরা দেখছি দিনের দিন যে মাটির নিচে যে জল, ভূগর্ভস্থ জল, সেটা কিন্তু দিনের দিন কমে আসছে। তার জন্য একটা মেন কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে যে পুকুর, নদী, নালা, বিশেষ করে পুকুরগুলো রয়েছে, জল, মানে যেগুলো আমরা ওয়েটল্যান্ড বলে থাকি, জলাভূমি বলে থাকছি, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কি, যে মাটিতে যে জল যাওয়ার যে ব্যবস্থা, অর্থাৎ সেটা কিন্তু কমে আসছে এবং মাটির নিচের জল, ভূগর্ভস্থ জল দিনের দিন কমছে। তো এই ব্যাপারটা, এই যে অ্যালার্মিং ব্যাপারটা, এটা যাতে না হয় তার জন্য কিন্তু 1971 সালে একটা ট্রিটি স্বাক্ষরিত হয় কয়েকটা দেশের মধ্যে। সেটা কোথায় হয়েছিল? ইরান। এই ইরান দেশের রামসার বলে জায়গা, সেই জায়গাতে একটা ট্রিটি স্বাক্ষরিত হয়। সেখানে ডিসিশন নেওয়া হয় যে আমাদের আশেপাশে যেসব জলাভূমিগুলো রয়েছে ইম্পর্টেন্ট বা বড় বড় জলাভূমি, যেগুলো সমাজের পক্ষে বা পরিবেশের পক্ষে গুরুত্বপূর্ণ, যাতে করে মাটির নিচে যে ভূগর্ভস্থ জল সেটা রিচ হতে পারে, তার জন্য কিন্তু একটা ট্রিটি করা হলো 1971 সালে। এবং যেহেতু ইরানের রামসারে এটা সাইন্ড হলো, রামসারে এই চুক্তিটা হলো, তার জন্য পুরো জিনিসটাকে আমরা বলি যে পুরো যে জলাভূমিগুলো আমরা দেখছি সেগুলো সবগুলোকে রামসার সাইট বলা হয়। ঠিক আছে, তো রামসার সাইট পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, যে নাগি বার্ড সেঞ্চুয়ারি বা নকটি যেটা রয়েছে, এগুলো কিন্তু দুটো, যে আমরা লেক দেখছি, এগুলো লেক, তো এখানে কিন্তু দুটোই কিন্তু ম্যানমেড, অর্থাৎ মানুষের নিজস্ব কেটে পুকুর তৈরি করা। ঠিক আছে, তো সেটা কিন্তু পরীক্ষার পারপাসে আমাদের এবছর খুবই ইম্পর্টেন্ট। কারণ রামসার সাইট যেহেতু একটা ইম্পর্টেন্ট টপিকস পরীক্ষাতে দেয়, তার জন্য কিন্তু এই দুটো বার্ড স্যাংচুয়ারি, নাগি এবং নকটি, যেগুলো বিহারের জামুই ডিস্ট্রিক্টে অবস্থিত, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট টপিকস আমরা দেখছি কি আছে। হুইচ টাইগার রিজার্ভ অফ মহারাষ্ট্র recently reported the first pictographic record of the spot bellied eagle owl? এটা একটা আউলের প্রজাতি, ছবিটা দেওয়া আছে পেঁচাটার। ঠিক আছে, যে এর গায়ে ছোপ 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 দাগ রয়েছে, স্পট বেলিড ইগল আউল। এটা বর্তমানে কোন টাইগার রিজার্ভে দেখা গেছে? এটা কিন্তু একটা এন্ডেঞ্জার স্পিসিস। ঠিক আছে, আমরা দেখছি যে আস্তে আস্তে পরিবেশ থেকে বিভিন্ন রকমের প্রজাতির পশু হোক, পাখি হোক বা অ্যানিমেল হোক, যেগুলো যেগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু আস্তে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে কিছু কিছু প্রাণী আছে যেগুলো আমরা ছোটবেলায় দেখেছি,
সেগুলো বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক একই রকমের এটা একটা হচ্ছে প্রজাতি স্পট বেলিড ঈগল আউল, যেটা কিন্তু প্রায় বিলুপ্তের পথে, কিন্তু বর্তমানে একে একটা টাইগার রিজার্ভে দেখা গেছে। সেটা কোথায়? সেটা হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পেঞ্চ, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এরকম কোশ্চেন দেয় যে পেঞ্চ টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত। যদি এরকম কোশ্চেন হয় তাহলে তার আনসার হবে কিন্তু মহারাষ্ট্র। ঠিক একইভাবে আমরা যারা ভূগোল পড়ছি, ভূগোলে দেখবো এরকম প্রচুর ন্যাশনাল পার্ক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে এবং টাইগার রিজার্ভ আছে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য আসে। এবং যেহেতু এটা একটা বর্তমান টপিক, হট টপিক, যে স্পট বেলিড ঈগল আউল এখানে পাওয়া গেছে, তার জন্য কিন্তু পেঞ্চ টাইগার রিজার্ভটাকে একটু আমাদের কেয়ারফুলি পড়তে হবে, কারণ এটা এখন লাইমলাইটে আছে। ঠিক আছে, একটা ছবি এখানে দেওয়া আছে যে পেঁচাটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই পেঁচার ছবি। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কেটুপা নিপালেন্সিস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে আমরা কি দেখলাম? যে পেঞ্চ টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে অবস্থিত। এখানে একটা বিশেষ প্রজাতির আউল দেখতে পাওয়া গেছে, পেঁচা দেখতে পাওয়া গেছে, নাম হচ্ছে স্পট বেলিড ঈগল আউল, যেটা আমরা এইভাবে ডাকি, যার সাইন্টিফিক নাম হচ্ছে কেটুপা নিপালেন্সিস। ঠিক আছে, এটা পাওয়া গেছে। এবং যেহেতু এটা পেঞ্চে পাওয়া গেছে, এবার আমাদের পরীক্ষাতে জিকে হিসাবে কোশ্চেন আসতেই পারে যে পেঞ্চ টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত। যদি এরকম কোশ্চেন আমরা পাই, তাহলে আমরা সরাসরি আনসার দেবো যে পেঞ্চ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত একটা টাইগার রিজার্ভ। ঠিক আছে, আমরা নেক্সট টপিকে আসি। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024? দেখো, আমরা জানি 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পেরিয়ে গেছে, কিন্তু এই যে থিমটা, এই থিমগুলো কিন্তু পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট। আমরা বরাবরই আলোচনা করছি, এর আগে আমি 2-3টে ক্লাস নিয়েছি, সেখানে দেখিয়েছি যে থিম কতটা ইম্পর্টেন্ট। সুতরাং এই থিমগুলো কিন্তু আমাদের স্পেশাল ভাবে মনে রাখতে হবে। দেখো, এই থিমটা কি ছিল এবছরের? ল্যান্ড রিস্টোরেশন, হল্টিং ডিজার্টিফিকেশন অ্যান্ড বিল্ডিং ড্রট রেসিলিয়েন্স। ঠিক আছে, একটা বড় থিম রাখা হয়েছে। ল্যান্ড রেস্টোরেশন, অর্থাৎ ল্যান্ডকে আমাদের রেস্টোর করতে হবে, ল্যান্ডকে অক্ষত রাখতে হবে। হল্টিং ডিজার্টিফিকেশন, অর্থাৎ যে গাছ কাটা, বৃক্ষচ্ছেদন যেটা আমরা বলি, সেই বৃক্ষচ্ছেদনকে রুখতে হবে। অ্যান্ড বিল্ডিং ডট রেসিলিয়েন্স, এবং যে খরা প্রবণতা, সেই খরা প্রবণতাকে আমাদের কমাতে হবে। এটাই ছিল আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024-এর থিম। আমরা সবাই জানি যেটা 5ই জুন পালন করা হয়। কবে থেকে প্রথম পালন করা হচ্ছে? 1973 সাল থেকে। ঠিক আছে, 1973 সাল থেকে 5ই জুন হিসাবে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে পালন করছি। কেন পালন করছি? কারণ আমরা দেখছি দিনের দিন যে পৃথিবীতে গাছের পরিমাণ কমে যাচ্ছে এবং এনভায়রনমেন্ট কিন্তু একটা থ্রেটের মধ্যে আছে। সুতরাং এই থ্রেটকে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, ঠিক আছে, যাতে আমাদের পরিবেশে সবকিছুর একটা ব্যালেন্স থাকে, তার জন্য কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তৈরি করা হয়েছে। বর্তমান দিনে কিন্তু এই দিনটার গুরুত্ব প্রচুর পরিমাণে বেড়েছে। কেন বেড়েছে? কারণ আমরা এখন খবর, টিভি, নিউজ পেপার যেখানে যাই পড়ছি, দেখছি বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা হচ্ছে। আমরা নিজেরাও এর ভুক্তভোগী। আমরা দেখছি কি যে পৃথিবীর টেম্পারেচার দিনের দিন প্রচুর বাড়ছে। প্রতিটা দিন আমাদের কাছে অসহ্য হয়ে আসছে, গরম, প্রচুর গরম। এবং একটু পরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে আমি দেখাবো, যেটা হচ্ছে খুবই অ্যালার্মিং, যে একটা এমন জঙ্গল আছে যে জঙ্গলটা এরকম টেম্পারেচারের কারণে আগুন লেগে গেছে। ঠিক আছে, সুতরাং পৃথিবীর টেম্পারেচার যেভাবে বাড়ছে, তাতে বিশেষ করে আমাদের এনভায়রনমেন্টকে টিকিয়ে রাখার জন্য কিন্তু গাছ লাগানোর প্রচুর গুরুত্ব আছে, গাছ লাগাতেই হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল পালন করতে চলেছে আগামী দিনগুলোতে। কারণ এই দিনগুলোতে একটা দিন অন্তত কমসে কম আমরা পরিবেশের জন্য ভাবি, এবং এই পরিবেশ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি করি, গাছ লাগাই, যাতে এবং আমাদের পরিবেশকে আমরা একটা ব্যালেন্সে আনার চেষ্টা করছি। কিন্তু চেষ্টার মাঝেও আমাদের এই যে থিমগুলো যেটা পরীক্ষার পারপাসে আসে, সেই থিমগুলো কিন্তু জানতে হবে। তাহলে আমরা যদি বলি যে এবছর, অর্থাৎ 2024-এ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এর থিম কি ছিল? এর থিম ছিল ল্যান্ড রিস্টোরেশন, হল্টিং ডিজার্টিফিকেশন অ্যান্ড বিল্ডিং ড্রট রেসিলিয়েন্স। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট টপিকে আমরা আসি, যেটা আমি একটু আগে বললাম, যে মর্নি হিল, একটা হিলস দেখানো হয়েছে যেটা হরিয়ানাতে অবস্থিত, মর্নি হিল। ঠিক আছে, আমাদের যে হিমালয় শিবালিক শেষ হচ্ছে, আমরা যদি হিমালয় দেখি তাহলে তো হিমালয়ের লাস্ট পাস্ট হচ্ছে শিবালিক। ঠিক আছে, শিবালিকের পরে মোটামুটি সমতল শুরু হচ্ছে। তো শিবালিকের সঙ্গেই মোটামুটি এটা যুক্ত হরিয়ানাতে। এটা হচ্ছে একটা হিলস, যেটাই দেখা গেছে যে কদিন আগে আগুন ধরে গেছিল। ঠিক আছে, আমরা কোশ্চেনটা আবার পড়ে নেই। মর্নি হিলস রিসেন্টলি সিন ইন নিউজ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বর্তমানে কিন্তু এটা নিউজে প্রচুর লেখালেখি হচ্ছে এটা নিয়ে। ডিউ টু ফরেস্ট ফায়ার, কি হয়েছে এখানে, কি জন্য লেখা হচ্ছে? কারণ এখানে বনে আগুন লেগে গেছিল।
দেখো এবার বনে আগুন লাগা কিন্তু একটা মানে মোটামুটি ফ্রিকোয়েন্ট ফেনোমেনা, এটা আমরা প্রায় দেখি যে বনে আগুন লাগছে, কিন্তু এই বনে আগুন লাগাটা একটু অন্যরকম। এটা কি, এটা প্রতিদিন ধরে যে টেম্পারেচার বাড়ছে, মানে 46 ডিগ্রি 47 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, এরকম কয়েকদিন একইভাবে টেম্পারেচার থাকার ফলে বনের মধ্যে অটোমেটিক আগুন লেগে যায়। ঠিক আছে, এবং যে আগুনটা কিন্তু একটা বিরাট এত বড় একটা পাহাড়কে মোটামুটি আগুনে শেষ করে দিয়েছে, এবং এর মধ্যে যে বায়োডাইভার্সিটি ছিল, এত অ্যানিমেল এত পশু পাখি এসব কিছু একটা বিপুল লস হয়েছে। এবং শুধু এই লসটাই বড় ব্যাপার নয়, এটা একটা আমাদের কাছে থ্রেট। যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবীর টেম্পারেচার বাড়ছে দিনের দিন, তাতে করে হঠাৎ করে না পৃথিবী একদিন এভাবে মানে একটা পাহাড় আগুন জ্বলেছে, আস্তে আস্তে হয়তো আমরা নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে দেবো। তার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার আছে। ঠিক আছে, এটা একটা কিন্তু আমাদের রিয়েল থ্রেট। এবার কোশ্চেন সরাসরি আসি যে এটা কোন স্টেটে অবস্থিত, এটা হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। ঠিক আছে, আমরা যদি হিমালয় দেখি, যে হিমালয় যেখানে শেষ হচ্ছে মোটামুটি সেই শিবালিক, শিবালিকের ধার গেছে হরিয়ানাতে এই মর্নি হিল অবস্থিত। এটা যদি শিবালিক হয়, ঠিক আছে, এখানে মর্নি হিল। ঠিক আছে, রিসেন্টলি ব্যাটেল এ সিভিয়ার ফরেস্ট ফায়ার অ্যামিড স্কর্চিং টেম্পারেচার এক্সিডিং 46 ডিগ্রি, 46 ডিগ্রি টেম্পারেচার ক্রস করে গেছে। তাহলে এত টেম্পারেচার ক্রস করার জন্য এখানে জঙ্গলে আগুন লেগে গেছে। ঠিক আছে, তার ফলে প্রচুর জায়গা, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, প্রচুর প্রাণী মারা গেছে, যেটা কিন্তু পরিবেশের বায়োডাইভার্সিটিকে নষ্ট করেছে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের সমাজের পক্ষে, আমাদের এনভায়রনমেন্টাল পক্ষে একটা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে যে পরিবেশে যেভাবে টেম্পারেচার বাড়ছে, এতে কিন্তু আমাদের অস্তিত্ব আস্তে আস্তে বিপন্ন হতে চলেছে। নেক্সট টপিক, রিসেন্টলি হুইচ মেডিকেল ইনস্টিটিউশন হ্যাজ ওন দ্য 2024 ন্যাশনাল ম্যান্ডেলা অ্যাওয়ার্ড ফর হেলথ প্রমোশন বাই হু? তাহলে 2024-এর নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড, যেটা হু প্রতি বছর দিয়ে থাকে, হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু প্রতি বছর দেওয়া থাকে এই নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড, সেটাই এবছর কে পেয়েছে? দেখো আমাদের এই ভারতের একটা অর্গানাইজেশন, হসপিটাল, নিমহ্যান্স, একে উচ্চারণ করলে নিমহ্যান্স বলা হয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, বেঙ্গালুরুতে অবস্থিত। এটা কি, এটা হচ্ছে আমাদের নিউরন, ঠিক আছে, বা আমাদের যে মেন্টাল রোগগুলো হয়, ঠিক আছে, সেই রোগগুলোর ট্রিটমেন্টের জন্য এটা হচ্ছে মোটামুটি ভারতের অন্যতম সেরা জায়গা। ঠিক আছে, আমরা আশেপাশে অনেকজনকে দেখেছি যারা এই নিমহ্যান্সে চিকিৎসা করাতে যায়, যাদের মেন্টাল সমস্যা রয়েছে, মানসিক সমস্যা বা নিউরোলজিক্যাল যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়। এবং এত ভালোভাবে এখানে ট্রিটমেন্ট হয় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2024-এর নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড এই নিমহ্যান্সকেই দিয়েছে। দেখো এটা একটা খুবই একটা অ্যালার্মিং একটা কারেন্ট অ্যাফেয়ার। কি দেওয়া আছে এখানে, রিসেন্টলি দ্য নান অফ দ্য অ্যাবাভ নোটা, আমরা সবাই কদিন আগে ভোট দিলাম, ঠিক আছে, এখন তাদের হয়তো যারা এমপি তারা শপথ বাক্য পাঠ করে এখন লোকসভার মেম্বার হচ্ছেন। সেই নোটা আমরা তো দেখেছিলাম যে আমাদের যে বিইউ অর্থাৎ ব্যালট ইউনিটের লাস্ট যে বাটনটা থাকে সবসময়, সেটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ নোটা, অর্থাৎ কাউকে আমার উপরে যে ক্যান্ডিডেট তাদের কাউকে আমার পছন্দ হয়নি। তো এটা একটা রিসেন্ট ঘটনা যেটা দেখাচ্ছে যে যে জিতেছে তারপরেই স্থান পেয়েছে নোটা। অর্থাৎ যদি 6-7 জন আমার ক্যান্ডিডেট থাকে, যখন রেজাল্ট বেরিয়েছে দেখা যাচ্ছে কি যে উইনার সে জিতেছে, তারপরেই যে হায়েস্ট ভোট পেয়েছে সেটা অন্য কোনো পার্টির লোক নয়, সেটা হচ্ছে সরাসরি নোটা পেয়েছে। ঠিক আছে, মানে মানুষ বাকি যেসব ক্যান্ডিডেটরা ছিল তাদেরকে পছন্দ না করে সরাসরি নোটাকে পছন্দ করেছে, যে এরা কেউ আমার পছন্দ নয়, উপরের ক্যান্ডিডেটরা কেউ আমার পছন্দ নয়। তাহলে এটা কিন্তু খুবই একটা মানে ভাবার বিষয় যে এরকম নোটা সেকেন্ড পজিশন অকুপাই করছে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। এবার কোশ্চেন হচ্ছে কোন কনস্টিটিউয়েন্সিতে এটা হয়েছে, এটা হচ্ছে ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর। এখানে দেখা গেছে এই কনস্টিটিউয়েন্সিতে যে যিনি জিতেছেন সে বাদ দিয়ে তার পরের যে রানার, যেটা আমরা রানার বলি, সে হচ্ছে নোটা। ঠিক আছে, এবার নোটা নিয়ে একটু ভাবার আছে। 2013 সালের অ্যাসেম্বলি ইলেকশনে এটা প্রথম ইউজ করা হয়, 2013 সালে নোটা বাটনটা ইউজ করা হয়। এটা সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল, সেই সুপ্রিম কোর্টে কেসের বেসিসে, কেসটার নাম এখানে দেওয়া আছে পিইউসিএল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তোমরা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ তারা দেখবে যে এবছর বা তার আগেও যদি আমরা দেখি, 2022 সালের মেন্সে কিন্তু এরকম 10টা কোশ্চেন পড়েছিল, মানে গুনে গুনে 10টা কোশ্চেন, যেটা হচ্ছে কেস রিলেটেড, যে কোন কেসের বেসিসে এই জিনিসটা ইনকর্পোরেট করা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ।
যে নোটা বাটনটা যেটা বর্তমানে আমরা ভোটে ইউজ করলাম, যেহেতু আমরা ভোটে ইউজ করলাম এবং ভোটে ইউজ করার ফলে এরকম একটা অ্যালার্মিং আমরা রেজাল্টও পেলাম যেখানে নোটা কিন্তু সেকেন্ড পজিশন অকুপাই করছে, তাহলে কিন্তু এটা পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট হতেই পারে। আমরা যারা 2023-এর মেন্স আমরা দেখেছি যে পাবলিক সার্ভিস কমিশন একটা টেন্টেটিভ ক্যালেন্ডার দিয়েছে, যেটা আগস্ট মাসে হতে চলেছে 2023-এর মেন্স। সেই মেন্সে কিন্তু এই যে টপিক্সটা, যেহেতু এখন ভোট হলো, এটা রিসেন্ট টপিক, কারেন্ট টপিক, বার্নিং টপিক, সুতরাং পিইউসিএল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটা কিন্তু পরীক্ষায় আসার প্রচুর চান্স রয়েছে। এই কেসে কি হয়েছিল, এই কেসের মাধ্যমে নোটা বাটনটা যেটা যেটা আমরা বর্তমানে যাকেও ভোট দিতে পারি নোটাকে, উপরে কাউকে পছন্দ নয়, এই বাটনটা প্রথম ইনকর্পোরেট করা হয়েছিল এই কেসের ভিত্তিতেই। সুতরাং এখান থেকে আমরা 3-4টে জিনিস পেলাম। একটা কি, যে নোটা সেকেন্ড পজিশন অকুপাই করেছে কোন কনস্টিটিউয়েন্সিতে, সেটা হচ্ছে ইন্দোর কনস্টিটিউয়েন্সি, মধ্যপ্রদেশে। নোটা বাটনটা কত সালে ইউজ করা হয় ফার্স্ট, 2013 সালে। আর নোটা বাটনটা কোন কেসের ভিত্তিতে ইনকর্পোরেট করা হয়েছিল, সেটা হচ্ছে পিইউসিএল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসের বেসিসে। তাহলে দেখো আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস এখানে পেলাম, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার পারপাসেই হোক বা আমাদের ওয়েল ইনফর্ম সিটিজেন হওয়ার জন্যই হোক, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। লাস্ট টপিকস, এটা আমরা সবাই জানি যে রামোজি রাও, আমরা রামোজি ফিল্ম সিটির নাম শুনেছি। সে রামোজি রাও, যিনি একজন বিজনেসম্যান, ফিল্ম প্রডিউসার, এটা এটা হিসেবে আমরা একে বেশি চিনি, ফিল্ম প্রডিউসার এবং ফাউন্ডার অফ রামোজি ফিল্ম সিটি, এবং যিনি রামোজি ফিল্ম সিটি তৈরি করেছেন তিনি বর্তমানে মারা গেলেন। ঠিক আছে, আমরা যে অবিচুয়ারি যে সেকশনটা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ি, যেখানে দেখা হয় যে কে কে মারা গেছে, কোন কোন ইম্পর্টেন্ট লোক, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট। যেহেতু উনি একজন বিখ্যাত ফিল্ম প্রডিউসার ছিলেন, সেহেতু কিন্তু এটা আমরা পরীক্ষাতে আশা করতেই পারি। এবার দেখো, রামোজি ফিল্ম সিটি উনি তৈরি করেছিলেন, যেটা একটা বিরাট মাপের ফিল্ম সিটি, ঠিক আছে, হায়দ্রাবাদে এটা অবস্থিত। ইট ইজ দ্য লার্জেস্ট স্টুডিও ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পারছো এর গুরুত্ব, লার্জেস্ট স্টুডিও ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্টুডিও ছিল এই রামোজি ফিল্ম সিটি, যার ফাউন্ডার ছিলেন রামোজি রাও, উনি বর্তমানে মারা গেছেন। পরীক্ষাতে আমরা এইভাবে কোশ্চেন পেতেই পারি যে রামোজি রাও ফেমাস ফর ড্যাশ, বিজনেসম্যান, ঠিক আছে, এরকম দিতে পারে যে ফিল্ম প্রডিউসার, ঠিক আছে, সিঙ্গার, অ্যাক্টার, এরকম করে দেবে যে কোনটা ঠিক। সেক্ষেত্রে আমাদের আনসার কি হবে, যে ফিল্ম প্রডিউসার। সুতরাং এখানে আমরা দেখো অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলো কিন্তু পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অনেকগুলো মোটামুটি 8টা কোশ্চেন এরকম দেখলাম, যেটা কিন্তু আমাদের 25 তারিখের ডেটে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এগুলো তোমাদের পরীক্ষার পারপাসে কাজে লাগবে, তোমরা ভালো করে এগুলো প্রিপারেশন নাও। আর কোনো কোশ্চেন থাকলে বা কমেন্ট কিছু করার থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।